স্বাগতম দ্য ডিপ ডাইভের আজকের পর্বে। আজ আমরা আলোচনা করছি বেশ গুরুত্বপূর্ণ একটা দলিল নিয়ে। হ্যাঁ, জুলাই জাতীয় সনদ ২০২৫। এটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। ঠিক, এটা তো মূলত ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান হলো জুলাই আগস্টে, তারপর বাংলাদেশের রাষ্ট্রকাঠামোটাকে নতুন করে সাজানোর একটা চেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শক্তির মধ্যে একটা ঐক্যমত্যের রূপরেখা বলা যায়। একদম। আমাদের হাতে এই সনদের অফিসিয়াল কপিটাই আছে, যেটা ১৬ অক্টোবর এই সেদিন প্রকাশ করা হলো। তো আজকে আমরা চেষ্টা করব এর ভেতরে ঝুঁকতে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, এই সব বিষয়ে কি কি সংস্কারের কথা বলা হয়েছে সেগুলোর গভীরে যাব। আর বোঝার চেষ্টা করব এর আসল তাৎপর্যটা কি। বিশেষ করে এতদিন ধরে যে রাজনৈতিক অস্থিরতা চলছিল, মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল না। হ্যাঁ, সেই প্রেক্ষাপটে এই সনদটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা খতিয়ে দেখা দরকার। আচ্ছা, তাহলে আসুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটু প্রেক্ষাপটটা বুঝে নিলে ভালো হয় না? এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে? ২০২৪-এর গণ অভ্যুত্থান তো হুট করে হয়নি। না, বিলকুল না। এর পেছনে তো এক লম্বা ইতিহাস। দেখুন, ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান পর্বের শোষণ, বৈষম্য, তারপর ৫২-র ভাষা আন্দোলন, ৬২, ৬৬, ৬৯। হ্যাঁ, ৭০-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, এই পুরো সংগ্রামের পথ ধরেই তো বাংলাদেশের জন্ম। কিন্তু যে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখা হয়েছিল, সেটা কি পূরণ হয়েছে গত ৫৩ বছরে? পুরোপুরি হয়নি। বারবার বাধা এসেছে। ৭৫-এ একদলীয় শাসন বাকশাল, তারপর সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক পট পরিবর্তন, গণতন্ত্রের যাত্রাটা মসৃণ ছিল না। যদিও ৭৯-তে বহুদলীয় ব্যবস্থা ফিরেছিল। হ্যাঁ, কিন্তু সাংবিধানিক বা গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো আসলে সেভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেনি। আর যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, সনদে তো ২০০৯ থেকে ২০২৪ আওয়ামী লীগ সরকারের সময়কাল নিয়েও অনেক কথা বলা হয়েছে। হ্যাঁ, বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের কথা উল্লেখ আছে। যেমন ধরুন, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হরণ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভিন্নমত দমন, ২০১৩-র শাপলা চত্বরের ঘটনা, এবং অবশ্যই ২০১৪, ২০১৮ আর ২০২৪ সালের নির্বাচনগুলো, যেগুলোকে সনদে বলা হয়েছে বিতর্কিত এবং যা নির্বাচন ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। আরও অভিযোগ আছে, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ এগুলোকে দলীয়করণ করা হয়েছে। আর দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ তো আছেই। ঠিক তাই। এই দীর্ঘ পটভূমিতে কিন্তু ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন চলেছে, এবং যার চূড়ান্ত রূপ আমরা দেখলাম ২০২৪-এর গণঅভ্যুত্থানে। সেখানে তো শুধু ছাত্ররা নয়। না, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, নারী, পেশাজীবী, এমনকি প্রবাসীরাও রেমিটেন্স বন্ধের মাধ্যমে চাপ সৃষ্টি করে। এমনকি সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ভূমিকার কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এই অভ্যুত্থানে শত শত নাগরিকের প্রাণ গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই এনর্মাস ত্যাগ আর পট পরিবর্তনের ফলেই কিন্তু রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিটা এত জোরালো হয়ে ওঠে। এই পটভূমিতেই তো অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এলো। হ্যাঁ, এবং এসেই তারা সংস্কারের দিকে মনোযোগ দিল। প্রথমেই ৬টা বিষয়ে আলাদা সংস্কার কমিশন গঠন করা হলো, তাই না? প্রথমে ৫টি ছিল মনে হয়। নির্বাচন, বিচার বিভাগ। ঠিক, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ আর দুর্নীতি দমন। পরে সংবিধান সংস্কার কমিশনও গঠিত হয়। এই কমিশনগুলোর সুপারিশ তো অনেক ছিল। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির কাজটা কে করল? সেটার জন্যই ১২ ফেব্রুয়ারি ২০২৫-এ গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। ডক্টর ইউনূস এর সভাপতি ছিলেন, আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ ছিলেন সহসভাপতি। আচ্ছা, তাদের মূল কাজ ছিল আসন্ন নির্বাচনের আগে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি করা। একদম। এর মেয়াদও কয়েক দফা বাড়ানো হয়েছিল, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই ঐক্যমত্য তৈরির প্রক্রিয়াটা কেমন ছিল? ৩৭টা দল ও জোটের কথা শুনছি। সবার সাথে কথা বলা তো বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার তো বটেই। প্রথমে পুলিশ সংস্কার বাদে, কারণ ওগুলো মূলত প্রশাসনিক আদেশ দিয়ে করা সম্ভব মনে করা হয়েছিল, বাকি ৫টা কমিশনের ১৬৬টা গুরুত্বপূর্ণ সুপারিশের একটা সারসংক্ষেপ পাঠানো হয় দলগুলোর কাছে।
166টা সুপারিশ, বাপ রে! হ্যাঁ, এরপর 2 ধাপে আলোচনা হয়। প্রথম ধাপে 32টা দল বা জোটের সাথে মোট 44টা বৈঠক। আচ্ছা। আর দ্বিতীয় ধাপে 20টা মৌলিক সাংবিধানিক সংস্কার প্রস্তাব নিয়ে 30টা দল বা জোটের সাথে আরও 30টা বৈঠক। এত বৈঠক! হ্যাঁ, দীর্ঘ প্রক্রিয়া। মোট 33টা দল ও জোট তাদের মতামত জানায়। আর এই দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক, বোঝাপড়ার ফসলই হচ্ছে এই জুলাই জাতীয় সনদ 2025, যেখানে 30টি দল ও জোট বহু বিষয়ে একমত হয়েছে। যদিও কিছু ভিন্ন মতও আছে, সেটা উল্লেখ করা হয়েছে, তাই না? অবশ্যই, সেটাও সনদের অংশ। দারুণ। তাহলে এইবার আমরা সরাসরি সনদের মূল বিষয়গুলোতে চলে আসি। কোন কোন ক্ষেত্রে ঐকমত্য হয়েছে? সংবিধান সংস্কার দিয়ে শুরু করি। হ্যাঁ, সংবিধানে বেশ কিছু বড় পরিবর্তনের প্রস্তাব আছে। যেমন ধরুন ভাষা, রাষ্ট্রভাষা বাংলাই থাকছে। তবে দেশের অন্যান্য যে মাতৃভাষাগুলো আছে সেগুলোকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এটাতে কিন্তু প্রায় 7 দল, মানে 32টা দলই সম্মতি দিয়েছে। এটা তো একটা ভালো উদ্যোগ। আর নাগরিকত্ব? নাগরিক পরিচয় হবে বাংলাদেশি। এটা নিয়ে 29টা দলের সম্মতি আছে, যদিও 3টা দলের সামান্য ভিন্ন মত রয়েছে। আচ্ছা। আর সংবিধান সংশোধন প্রক্রিয়া, সেটা কি কঠিন হচ্ছে? কিছুটা। এখন থেকে কোনো সংশোধনী আনতে হলে নিম্নকক্ষের 2/3 লাগবে, আর নতুন যে উচ্চকক্ষ হবে সেই সিনেটের লাগবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন। দুটো কক্ষেরই সমর্থন লাগবে। হ্যাঁ, তবে কিছু মৌলিক বিষয় আছে, যেমন সংবিধানের প্রস্তাবনা, মূলনীতি, অনুচ্ছেদ 8, রাষ্ট্রপতির ক্ষমতা 48, সরকার গঠন 56, বা এই সংশোধন প্রক্রিয়া নিজে 142, অথবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এগুলো পরিবর্তন করতে হলে গণভোট লাগবে। ও, গণভোট, এটা তো বড় বিষয়। অবশ্যই। এটাতে 30টা দলই একমত। শুধু উচ্চকক্ষের ক্ষমতা কতটা থাকবে এটা নিয়ে দুটো দলের একটু ভিন্ন মত আছে। সংবিধান বিলুপ্তি বা স্থগিতকরণ নিয়ে যে অনুচ্ছেদগুলো ছিল 7ক, 7খ, সেগুলো বিলুপ্ত করার প্রস্তাব এসেছে। 29টা দলের সম্মতি আছে এতে। জরুরি অবস্থা জারির ক্ষমতা নিয়েও তো কথা হচ্ছিল। হ্যাঁ, এখানেও পরিবর্তন। আগে অভ্যন্তরীণ গোলযোগে একটা কারণ ছিল, যেটা বেশ অস্পষ্ট। সেটার বদলে এখন বলা হচ্ছে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি, বা যুদ্ধ, বা প্রাকৃতিক দুর্যোগ। মানে অনেক বেশি সুনির্দিষ্ট কারণ লাগবে। আর কে জারি করবে? শুধু প্রধানমন্ত্রীর সুপারিশে? না, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের বদলে পুরো মন্ত্রিসভার অনুমোদন লাগবে। এবং সেই মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা উপনেতা উপস্থিত থাকবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ চেক অ্যান্ড ব্যালেন্স। অবশ্যই। আরও একটা বিষয় হলো, জরুরি অবস্থাতেও কিন্তু জীবনের অধিকার, রাইট টু লাইফ, এবং অনুচ্ছেদ 35 অনুযায়ী বিচার ও দণ্ড সংক্রান্ত মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। এটাও তো 29 দলের সম্মতি। বাহ। আচ্ছা, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতেও কি পরিবর্তন আসছে? হ্যাঁ, এখানে প্রস্তাব হলো সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। এটা কি আগেরগুলোর বদলে? না, 24টা দল চায় এগুলো অন্তর্ভুক্ত হোক। তবে 6টা দলের মতো হলো আগের যে 4টা মূলনীতি আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সেগুলো রেখে এগুলো যোগ করা হোক। আচ্ছা। আর বাংলাদেশকে বহু সংস্কৃতির দেশ হিসেবে স্বীকৃতির বিষয়টা? হ্যাঁ, বাংলাদেশকে বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ হিসেবে স্বীকৃতি এবং সকলের মর্যাদা নিশ্চিত করার কথা বলা হয়েছে। 29টা দল একমত। মৌলিক অধিকারের তালিকাও সম্প্রসারণ আর সুরক্ষা নিশ্চিত করার কথা আছে, সেখানেও ব্যাপক সমর্থন। বেশ, অনেকগুলো মৌলিক পরিবর্তন সংবিধানে। এবার একটু রাষ্ট্রপতির পদ নিয়ে কথা বলি। এখানে কি বদলাচ্ছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বদলাচ্ছে। তিনি নির্বাচিত হবেন আইনসভার উভয় কক্ষের, মানে জাতীয় সংসদ আর সিনেটের সদস্যদের গোপন ভোটে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। আর প্রার্থী হওয়ার যোগ্যতা? প্রার্থী হওয়ার সময় তিনি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক পদে থাকতে পারবেন না। 29 দলের সম্মতি আছে এতে। মূল পরিবর্তনটা কি তার ক্ষমতায় আসছে? হ্যাঁ, সেটাই মূল বিষয়। রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বৃদ্ধি করার প্রস্তাব এসেছে, বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে। যেমন ধরুন জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এইগুলোর প্রধান বা সদস্যদের নিয়োগ রাষ্ট্রপতি নিজের এখতিয়ারে দিতে পারবেন, কারও পরামর্শ বা সুপারিশ লাগবে না। এটাতে সবাই একমত? এই প্রথম 4টা নিয়োগের ক্ষেত্রে 30টা দলই একমত। তবে এর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগও একইভাবে দেওয়ার প্রস্তাবে 9টা দলের ভিন্ন মত আছে। তারা হয়তো চায় এগুলোতে সরকারের ভূমিকা থাকুক। আচ্ছা, আর অভিশংসন বা ইমপিচমেন্ট, সেখানেও 2 কক্ষের ভূমিকা থাকছে। নিম্ন কক্ষের 2/3 ভোটে প্রস্তাব পাশ হওয়ার পর উচ্চ কক্ষে শুনানি হবে, তারপর সেখানেও 2/3 ভোটে পাশ হলে অভিসংশোধন চূড়ান্ত হবে। আর ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, এটা নিয়ে তো অনেক সমালোচনা হয়। ক্ষমতাটা থাকছে, কিন্তু লাগাম টানা হচ্ছে। আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কোনো আবেদন বিবেচনার আগে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি নিতে হবে। এটা তো বিরাট পরিবর্তন। ক্ষতিগ্রস্তের মতামত লাগবে? হ্যাঁ, এবং এই প্রস্তাবে কিন্তু 30টা দলই একমত। বাহ! তার মানে রাষ্ট্রপতি কিছুটা ক্ষমতাবান হচ্ছেন, কিন্তু জবাবদিহিতাও বাড়ছে। আচ্ছা, এবার আসি সবচেয়ে বেশি আলোচিত বিষয়ে, প্রধানমন্ত্রী এবং তত্ত্বাবধায়ক সরকার। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কি সিদ্ধান্ত? খুব স্পষ্ট সিদ্ধান্ত। একজন ব্যক্তি তার জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। একটানা হোক বা ভেঙে ভেঙে হোক, মোট 10 বছর। এটাতে কি সবাই একমত? হ্যাঁ, 30টা দলই এটাতে একমত, কোনো ভিন্ন মত নেই। আর প্রধানমন্ত্রী কি একই সাথে দলের প্রধান থাকতে পারবেন? এইখানে একটা মতভেদ আছে। 26টা দল বলছে না, প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। কিন্তু 4টে দলের ভিন্ন মত আছে। তারা হয়তো মনে করে এটা থাকা উচিত। ইন্টারেস্টিং। আচ্ছা, এবার তত্ত্বাবধায়ক সরকার, সিটিজি, এটা কি আবার সংবিধানে ফিরছে? হ্যাঁ, সংবিধান সংশোধন করে পুনঃপ্রবর্তন করার বিষয়ে ঐক্যমত হয়েছে। মূল চ্যালেঞ্জটা ছিল প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে। প্রক্রিয়াটা নাকি বেশ জটিল প্রস্তাব করা হয়েছে। হ্যাঁ, একটু জটিলই বলতে হবে, তবে চেষ্টা করা হয়েছে সব পক্ষকে অন্তর্ভুক্ত করার। কয়েকটা ধাপ আছে। একটু সংক্ষেপে বলবেন? আচ্ছা, প্রথমে একটা বাছাই কমিটি হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে হবেন, আর সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি, এই 5 জন। ঠিক আছে। এই কমিটি নিবন্ধিত দল, সংসদে থাকা দল, স্বাধীন এমপিদের কাছ থেকে নাম চাইবে, নিজেরাও খুঁজবে। যদি 120 ঘন্টার মধ্যে তারা একমত হতে পারেন একজনকে নিয়ে, তাহলে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেবেন, কিন্তু প্রকাশ করা হবে জনগণের জানার জন্য। হ্যাঁ, এরপর একটা প্রক্রিয়া আছে। সরকারি দল বাছবে বিরোধীদের তালিকা থেকে একজনকে, বিরোধী দল বাছবে সরকারের তালিকা থেকে একজনকে, আবার দ্বিতীয় বিরোধী দলের তালিকা থেকেও সরকার আর বিরোধী দল একজন করে বাছবে। যদি দেখা যায় কোনো একটা নামে দলগুলোর মধ্যে বা কমিটির 5 জনের মধ্যে 4 জন একমত হচ্ছেন, তবে তিনিই হবেন প্রধান উপদেষ্টা। এটাও বেশ পেঁচানো লাগছে। যদি এখানেও ঐকমত্য না হয়, তখন এই কমিটিতে বিচার বিভাগ থেকে 2 জন প্রতিনিধি যোগ দেবেন। একজন আপিল বিভাগ থেকে, একজন হাইকোর্ট বিভাগ থেকে। বিচারকদের একটা কমিটি এদের মনোনয়ন দেবে। তবে এই বিচারকরা কিন্তু নিজেরা কোনো নাম প্রস্তাব করতে পারবেন না। তাহলে 7 সদস্যের কমিটি হলো, তারা কিভাবে বাঁচবেন? প্রত্যেকে একটা করে নাম প্রস্তাব করবেন। এই 7 সদস্যের কমিটি তখন গোপন ব্যালটে র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে একজনকে নির্বাচন করবে, মানে পছন্দের ক্রমানুসারে ভোট দেবেন। র্যাঙ্কড চয়েস ভোটিং, এটা তো নতুন। হ্যাঁ, এই পদ্ধতি ব্যবহারে 23টা দলের সম্মতি আছে। তবে 7টা দল মনে করে পদ্ধতিটা কি হবে সেটা সংসদের ঠিক করা উচিত। আচ্ছা, কিন্তু যদি এই র্যাঙ্কড চয়েস পদ্ধতিতেও কাউকে নির্বাচন করা না যায়, মানে যদি অচলাবস্থা তৈরি হয়, তখন বলা হয়েছে সংবিধানের আগের যে ত্রয়োদশ সংশোধনী ছিল সেই পদ্ধতি অনুসরণ করা হবে। তবে একটা ব্যতিক্রম আছে, রাষ্ট্রপতি নিজে প্রধান উপদেষ্টা হতে পারবেন না। মানে একদম শেষ আশ্রয় হিসেবে আগের পদ্ধতিটা রাখা হয়েছে। হ্যাঁ, এই শেষ ধাপে 28 দলের সম্মতি আছে, যদিও 2টা দলের ভিন্ন মত। পুরো প্রক্রিয়াটা বেশ দীর্ঘ আর অনেকগুলো ধাপ। প্রধান উপদেষ্টার পদ যদি খালি হয়, তখন ওই র্যাঙ্কড চয়েস ভোটে যিনি দ্বিতীয় হয়েছিলেন এবং যিনি বয়সে জ্যেষ্ঠতম, তিনি দায়িত্ব নেবেন। উপদেষ্টাদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে প্রধান উপদেষ্টা বাছাই কমিটির সাথে পরামর্শ করে অনধিক 15 জনকে বাছাই করে দেবেন। আচ্ছা, মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। তবে যদি কোনো দুর্যোগ বা অনিবার্য কারণে নির্বাচন করা সম্ভব না হয়, তাহলে আরও সর্বোচ্চ 30 দিন থাকতে পারবে। নতুন প্রধানমন্ত্রী যেদিন শপথ নেবেন, সেদিনই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। আচ্ছা, বোঝাই যাচ্ছে একটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য কতটা কাঠখড় পোড়ানোর প্রস্তাব এখানে আছে। এবার একটু আইনসভার দিকে তাকাই।
এখানে তো সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তাই না? ঠিক ধরেছেন। একটা নিম্নকক্ষ থাকবে যেটা আমাদের পরিচিত জাতীয় সংসদ, আর একটা উচ্চকক্ষ থাকবে যেটার নাম হবে সিনেট। এটা নিয়ে কি সবাই একমত? না, পুরোপুরি না। ২৫টা দল এর পক্ষে, কিন্তু ৫টা দলের মত হল দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থায় দুটো কক্ষের কোনো প্রয়োজন নেই, এটা একটা বাড়তি বোঝা হবে। যারা পক্ষে তারা সিনেট কিভাবে গঠন করতে চায়? প্রস্তাব হল সিনেটে ১০০ জন সদস্য থাকবেন। তারা নির্বাচিত হবেন নিম্নকক্ষের নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার সংখ্যানুপাতিক হারে, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর সিস্টেম। ও পিআর সিস্টেমে তার মানে ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব থাকবে। হ্যাঁ, থাকার কথা। দলগুলোকে নিম্নকক্ষের প্রার্থী তালিকার সাথেই সিনেটেরও একটা তালিকা দিতে হবে, যেখানে কমপক্ষে ১০% নারী থাকতে হবে। সিনেটের মেয়াদ হবে ৫ বছর। তবে নিম্নকক্ষ ভেঙে গেলে সিনেটও বিলুপ্ত হবে। কিন্তু সেনেট কি আইন পাশ করতে পারবে? এর ক্ষমতা কি হবে? না, আইন প্রণয়নের মূল ক্ষমতা সিনেটের থাকবে না। তাদের প্রধান কাজ হবে নিম্নকক্ষে যে আইনগুলো পাশ হবে সেগুলোকে পর্যালোচনা করা। তবে অর্থবিল বা আস্থা ভোটের ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে না। তাহলে তারা কি করতে পারবে? শুধু পর্যালোচনা? পর্যালোচনা করবে, প্রয়োজনে সংশোধনী প্রস্তাব দিতে পারবে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেরা আইন প্রণয়নের প্রস্তাবও দিতে পারবে নিম্নকক্ষকে। তবে কোনো বিল তারা স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না, সর্বোচ্চ ২ মাস বিলম্ব করাতে পারবে। সংবিধান সংশোধনে ভূমিকা থাকবে? হ্যাঁ, সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন লাগবে। তবে দেখুন, এই সিনেটের ক্ষমতা, বিল আটকানোর সময়সীমা, সংবিধান সংশোধনে ভূমিকা, এগুলো নিয়ে কিন্তু বেশ কিছু দলের উল্লেখযোগ্য ভিন্নমত আছে। এটা নিয়ে ভবিষ্যতে আরও বিতর্ক বা পরিবর্তন হতে পারে। বুঝলাম। আচ্ছা, নিম্নকক্ষে নারীর প্রতিনিধিত্ব নিয়ে কি বলা হয়েছে? সংরক্ষিত আসন কি বাড়ছে? হ্যাঁ, সংরক্ষিত আসন ৫০টা থেকে বাড়িয়ে পর্যায়ক্রমে ১০০টা করার কথা বলা হয়েছে। তবে বিদ্যমান ৫০টি এখনই থাকছে। এর পাশাপাশি দলগুলোকে সরাসরি নির্বাচনে নারী প্রার্থী দেওয়া বাড়াতে হবে। কিভাবে? আগামী নির্বাচনে কমপক্ষে ৫% নারী প্রার্থী দিতে হবে। এটা সংবিধানে লেখা থাকবে না, তবে একটা লক্ষ্যমাত্রা। এরপর প্রতি নির্বাচনে ৫% করে বাড়িয়ে সর্বোচ্চ লক্ষ্য হবে ৩৩% নারী প্রার্থী দেওয়া। আর সংরক্ষিত আসনের মেয়াদ? ওটা ২০৪৩ সাল পর্যন্ত রাখার কথা আছে। তবে যদি তার আগেই সরাসরি নির্বাচনে ৩৩% নারী প্রতিনিধিত্ব অর্জিত হয়ে যায়, তাহলে সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল হয়ে যাবে। এটাও একটা ইন্টারেস্টিং মেকানিজম। ডেপুটি স্পিকার নিয়ে কোনো পরিবর্তন? উভয় কক্ষে, মানে সংসদ ও সিনেট, ২ জায়গাতেই ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। এটাতে প্রায় সবাই ৩১টা দলই একমত। সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের ভূমিকা বাড়ছে? অবশ্যই। সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, অনুমিত হিসাব কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি, এই গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতি হবেন বিরোধী দলের সদস্যরা। আর মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোর সভাপতিত্ব আনুপাতিক হারে বিরোধী দলকে দেওয়ার কথা বলা হয়েছে। ৩০টা দলেতে একমত। আর সেই বিখ্যাত অনুচ্ছেদ ৭০, মানে দলের বিরুদ্ধে ভোট দেবার বাধা, সেটা শিথিল করার প্রস্তাব এসেছে। অর্থবিল এবং সরকারের প্রতি আস্থা ভোট, এই দুটো বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের হুইপের বাইরে গিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এটা তো সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়াবে। নিঃসন্দেহে ২৯টা দলেতে একমত। শুধু একটা দলের মত হল সংবিধান সংশোধন বা জাতীয় নিরাপত্তার মতো বিষয়েও দলের সিদ্ধান্ত মানা উচিত। আন্তর্জাতিক চুক্তি নিয়ে কিছু আছে? হ্যাঁ, যদি কোনো আন্তর্জাতিক চুক্তি দেশের জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তাকে প্রভাবিত করে, তাহলে সেই চুক্তি সম্পাদনের পর আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে সেটাকে অনুসমর্থন বা র্যাটিফাই করতে হবে। এটাতেও ২৭ দলের সম্মতি আছে। বেশ ব্যাপক পরিবর্তন আইনসভাতেও। এবার একটু নির্বাচন ব্যবস্থা নিয়ে শুনি। এখানে মূল পরিবর্তন কি? দুটো মূল পরিবর্তনের কথা বলা হয়েছে। এক হল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। এটা এখন থেকে প্রতি আদমশুমারির পর অথবা অনধিক ১০ বছর পর আইন দ্বারা নির্ধারিত একটা অস্থায়ী বিশেষায়িত কমিটির মাধ্যমে পুনর্নির্ধারণ করা হবে। ২৯ দলের সম্মতি আছে এতে। আর নির্বাচন কমিশন গঠন? এটা খুব গুরুত্বপূর্ণ। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেওয়া হবে একটা বাছাই কমিটির সুপারিশের মাধ্যমে।
এই কমিটিতে কারা থাকবেন? স্পিকার, ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল থেকে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি, এই 5 জনের কমিটি সুপারিশ করবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। নিয়োগের পদ্ধতি আর যোগ্যতা আইন দ্বারা নির্ধারিত হবে। এটাতে কি সবাই একমত? হ্যাঁ, এটাতে 30টা দলই একমত। আর নির্বাচন কমিশন সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। আচ্ছা, এবার আসি বিচার বিভাগে। এখানকার সংস্কারগুলো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেকগুলো প্রস্তাব আছে। যেমন প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকেই নিয়োগ দেবেন। তবে সাধারণত আপিল বিভাগের যিনি জ্যেষ্ঠতম বিচারপতি তাকেই নিয়োগ দেওয়া হবে। ব্যতিক্রম হতে পারে যদি তার বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যের কোনো তদন্ত চলমান থাকে। জ্যেষ্ঠতার নীতিটা মানার উপর জোর দেওয়া হয়েছে, যদিও এটা নিয়ে 2-1টি দলের সামান্য ভিন্নমত আছে। আর সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ? সেটার জন্যে প্রধান বিচারপতির নেতৃত্বে একটা স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন বা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন জেএসি গঠনের কথা বলা হয়েছে। এই কমিশনের বিধান সংবিধানেই অন্তর্ভুক্ত করা হবে। মানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা। ঠিক। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এতে 31 দলের সম্মতি। সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়েও কি কথা হয়েছে? হ্যাঁ, ঢাকায় তো স্থায়ী আসন থাকছেই, তবে দেশের প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করার প্রস্তাব আছে। এটা বিচারপ্রার্থীদের সুবিধা করবে। 29 দল এটার পক্ষে। বিচারপতিদের অপসারণের প্রক্রিয়া কি হবে? সংবিধানে আগে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা ছিল অনুচ্ছেদ 96, সেটাকেই শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে। 29 দলের সম্মতি আছে এতে। আর নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, যেটা নিয়ে অনেক বিতর্ক ছিল? হ্যাঁ, অনুচ্ছেদ 116 সংশোধন করার প্রস্তাব এসেছে। এর মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত বিষয়, মানে পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, এগুলো নিয়ন্ত্রণ পুরোপুরি সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হবে। আইন মন্ত্রণালয়ের ভূমিকা থাকবে না। 31 দল এতে একমত। এটা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুব বড় একটা পদক্ষেপ। অবশ্যই। এছাড়াও একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট আর জেলা পর্যায়ে। বিচারক এবং আদালতের সব কর্মকর্তা কর্মচারীদের প্রতি 3 বছর পর পর সম্পদের বিবরণী ওয়েবসাইটে প্রকাশ করার বাধ্যবাধকতাও আসছে। স্বচ্ছতার জন্য ভালো। আদালত ব্যবস্থাপনা বা আইনি সহায়তা নিয়ে কিছু? হ্যাঁ, মামলার জট কমানো আর বিচারপ্রাপ্তি সহজ করতে আদালত ব্যবস্থাপনা সংস্কার এবং ডিজিটাইজ করার কথা বলা হয়েছে। 32 দলই এটা সমর্থন করে। আর গরিব বা অসহায় মানুষের জন্য যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আছে, সেটাকে অধিদপ্তরে রূপান্তরিত করে আরও শক্তিশালী করা হবে। আইনজীবীদের নিয়েও কিছু প্রস্তাব আছে মনে হচ্ছে। হ্যাঁ, তাদের আচরণবিধি যুগোপযোগী করা, জেলা পর্যায়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল স্থাপন করার কথা আছে। তবে 2টো প্রস্তাব নিয়ে বেশ ভিন্ন মত আছে। একটা হলো আদালত প্রাঙ্গণে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, আর একটা হলো রাজনৈতিক দলের সাথে যুক্ত আইনজীবী সংগঠনকে বার নির্বাচনের স্বীকৃতি না দেওয়া। এই দুটোতে মতভেদ আছে। হ্যাঁ, বেশ ভালোই ভিন্ন মত আছে। তবে বিচারকদের রাজনৈতিক আনুগত্য প্রদর্শন যে অসদাচরণ বলে গণ্য হবে, এটাতে 32 দলই একমত। আচ্ছা, এবার জনপ্রশাসন। এখানে মূল ফোকাস কি? স্বচ্ছতা, জবাবদিহিতা আর দক্ষতা বৃদ্ধি। যেমন তথ্য অধিকার আইন 2009কে সংশোধন করে সরকারি তথ্য পাওয়া আরও সহজ করার কথা বলা হয়েছে। শুধু সরকারি তথ্য না, এখানে একটা ইন্টারেস্টিং প্রস্তাব হলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও এই আইনের আওতায় আনা। তবে এটা নিয়ে 4টা দলের ভিন্ন মত আছে। তারা হয়তো রাজনৈতিক দলকে এর আওতায় আনতে চায় না। পুরনো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, সেটাও পর্যালোচনা ও সংশোধন করার কথা বলা হয়েছে, যাতে তথ্য প্রাপ্তি সহজ হয়। যদিও 5টা দলের এটা নিয়েও ভিন্ন মত আছে। জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনাগুলো তদন্ত। হ্যাঁ, সেই সময় যারা গণহত্যাকারী, ভোট জালিয়াতি বা দুর্নীতির সাথে জড়িত ছিল, সেই সব কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা বলা হয়েছে। 32 দলই এতে একমত। আর দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য একটা স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে। 30 দলের সম্মতি আছে। সরকারি নিয়োগ প্রক্রিয়া, মানে পিএসসি। এখানে একটা বড় পরিবর্তনের প্রস্তাব হল 3টা আলাদা পিএসসি গঠন করা। সাধারণ ক্যাডারের জন্য একটা, শিক্ষার জন্য একটা, আর স্বাস্থ্যের জন্য একটা। 3টা পিএসসি নিয়োগ হবে কিভাবে? প্রস্তাব হল সংসদীয় কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে। তবে এটা নিয়ে 7টা দলের ভিন্ন মত আছে।
তারা চায় নিয়োগটা আইনের মাধ্যমে নির্ধারিত হোক, সরাসরি সংসদীয় কমিটির হাতে না থাকুক। অডিট বিভাগ নিয়ে কিছু আছে? হ্যাঁ, হিসাব বিভাগ থেকে নিরীক্ষা বিভাগকে সম্পূর্ণ আলাদা করে স্বাধীন করা হবে এবং একটা নতুন নিরীক্ষা আইন প্রণয়ন করা হবে। ৩১ দল একমত। আর নতুন প্রশাসনিক বিভাগ? হ্যাঁ, কুমিল্লা আর ফরিদপুর নামে দুটো নতুন বিভাগ গঠন করার প্রস্তাবেও ৩১ দলের সম্মতি আছে। এবার পুলিশ সংস্কার, এখানে মূল প্রস্তাব কি? মূল প্রস্তাব হল পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা আর জবাবদিহিতা নিশ্চিত করতে এবং পুলিশকে আরও জনবান্ধব করে তুলতে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে। এই কমিশনের কাজ কি হবে? এই কমিশনই মূলত পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করবে এবং নিষ্পত্তি করবে। মানে একটা স্বাধীন তদারকি সংস্থা। এর গঠন প্রক্রিয়া আইন দ্বারা নির্ধারিত হবে, তবে সনদে একটা খসড়া প্রস্তাবনা দেয়া আছে। ৩০টি দল এই মূল প্রস্তাবে একমত। এটা তো পুলিশের জবাবদিহিতার জন্য খুব দরকারি মনে হচ্ছে। আচ্ছা, এরপর দুর্নীতি দমন কমিশন বা দুদক, এটাকে কিভাবে শক্তিশালী করার কথা বলা হয়েছে? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হল দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়া। এখন এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এতে কি সুবিধা হবে? সাংবিধানিক মর্যাদা পেলে এর স্বাধীনতা এবং স্থায়িত্ব বাড়বে, সরকারের প্রভাব খাটানো কঠিন হবে। নিয়োগ প্রক্রিয়া? চেয়ারম্যান এবং অনধিক ৪ জন কমিশনার, যার মধ্যে কমপক্ষে একজন নারী থাকবেন, নিয়োগ হবেন একটা উচ্চ পর্যায়ের বাছাই কমিটির সুপারিশে। এই কমিটিতে কারা থাকবেন? কমিটিতে থাকবেন একজন বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক, পিএসসির চেয়ারম্যান, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার একজন করে প্রতিনিধি এবং নাগরিক সমাজের একজন প্রতিনিধি। বেশ একটা ভারসাম্যপূর্ণ কমিটি। রাষ্ট্রপতি ৪ বছরের জন্য নিয়োগ দেবেন। এটা নিয়েও কি ভিন্ন মত আছে? হ্যাঁ, ২৩টা দল এই পদ্ধতির পক্ষে থাকলেও ৭টা দল মনে করে নিয়োগ প্রক্রিয়াটা সংবিধানে না বলে বরং আইনের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। অনেকটা পিএসসি নিয়োগের মতো, একই ধরনের ভিন্ন মত। ক্ষমতার অপব্যবহার রোধে কিছু আছে? হ্যাঁ, সংবিধানের ২০(২) অনুচ্ছেদ সংশোধন করে স্পষ্টভাবে বলা হবে যে কেউ ব্যক্তিগত স্বার্থে তার সাংবিধানিক বা আইনগত ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না বা অনুপার্জিত আয় ভোগ করতে পারবেন না। ৩০ দল এতে একমত। চমৎকার। সবশেষে স্থানীয় সরকার, তাদের ক্ষমতা কি বাড়ছে? হ্যাঁ, স্থানীয় সরকারকে শক্তিশালী করার বেশ কিছু প্রস্তাব আছে। যেমন তাদের নির্বাচন এখন থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে, সরকারের ইচ্ছামতো নয়। ৩০ দল এতে একমত। আর স্বায়ত্তশাসন, বিশেষ করে আর্থিক ক্ষমতা? পূর্ণ কার্যকরী এবং আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে। স্থানীয় উন্নয়ন প্রকল্পের উপর স্থানীয় সরকারের পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের কর্তৃত্ব থাকবে, যদি না সেটা জাতীয় পরিকল্পনার অংশ হয়। এটা একটা বড় ক্ষমতা। সরকারি কর্মকর্তারা কি জনপ্রতিনিধিদের অধীনে থাকবেন? হ্যাঁ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হিসেবে কাজ করবেন তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীন হবেন। ৩০ দল এতে একমত, যদিও কেউ কেউ চায় এটা আইনের মাধ্যমে আরও স্পষ্ট করা হোক। তারা কি নিজেরা ট্যাক্স বা ফি আদায় করতে পারবে? হ্যাঁ, স্থানীয়ভাবে নিজস্ব তহবিল সংগ্রহ করার ক্ষমতা তাদের দেওয়া হবে, তবে যদি কোনো কারণে প্রাক্কলিত আয়ের চেয়ে কম আদায় হয় সেক্ষেত্রে বাজেট উচ্চ কক্ষে পর্যালোচনার জন্য পাঠাতে হতে পারে। ২৮ দলের সম্মতি আছে, তবে উচ্চকক্ষের ভূমিকা নিয়ে এখানেও একটু ভিন্নমত দেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক সংস্কারের প্রস্তাব এবং বেশিরভাগ ক্ষেত্রে দলগুলোর মধ্যে একটা অভূতপূর্ব ঐক্যমত্য তৈরি হয়েছে। কিন্তু আমরা আলোচনার ফাঁকে ফাঁকে শুনলাম বেশ কিছু পয়েন্টে ভিন্ন মত রয়ে গেছে। ঠিক তাই, ঐক্যমত্য যেমন গুরুত্বপূর্ণ, এই ভিন্ন মতগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এগুলো ভবিষ্যতের আলোচনার পথ খোলা রাখে। কোন কোন বিষয়ে মূল ভিন্ন মতগুলো দেখা যাচ্ছে? যেমন ধরুন, উচ্চকক্ষ বা সিনেট আদৌ দরকার আছে কিনা বা এর ক্ষমতা কি হবে, এটা একটা বড় বিষয়। প্রধানমন্ত্রী একই সাথে দলের প্রধান থাকতে পারবেন কিনা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের যে র্যাঙ্কড চয়েস পদ্ধতি বা তার বিকল্প নিয়ে মতভেদ আছে। বিচারক নিয়োগ বা দুদক, পিএসসির মতো সংস্থার নিয়োগ পদ্ধতি কি সংবিধানে থাকবে নাকি আইনে, এটা নিয়েও তো মতভেদ শুনলাম। হ্যাঁ, আবার রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা হবে কিনা বা আদালত প্রাঙ্গণে বা বার কাউন্সিলে আইনজীবীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা, এগুলো নিয়েও স্পষ্ট ভিন্ন মত রয়েছে। এই ভিন্ন মতগুলোর ভবিষ্যৎ কি? এগুলো কি এভাবেই থাকবে? সনদে একটা ইন্টারেস্টিং বিষয় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে দলগুলো কোনো নির্দিষ্ট বিষয়ে ভিন্নমত পোষণ করছে, তারা চাইলে সেই ভিন্নমতের বিষয়টি নিয়েই জনগণের কাছে যেতে পারে।
মানে সেটাকে নির্বাচনী ম্যান্ডেট হিসাবে চাইতে পারে। ও, মানে নির্বাচনে জিতে এলে তারা সেই অনুযায়ী পরিবর্তন করার চেষ্টা করতে পারবে। হ্যাঁ, অনেকটা সেরকমই। এটা প্রমাণ করে যে এই সনদটা পাথরে খোদাই করা কোনো চূড়ান্ত দলিল নয়, বরং এটা একটা চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক দরকষাকষি, আলাপ আলোচনা চলবে। এটা কিন্তু গণতান্ত্রিক স্পিরিটের দিক থেকে বেশ ইতিবাচক। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এই জুলাই জাতীয় সনদকে আমরা কিভাবে দেখব? দেখুন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটা বিরাট রাজনৈতিক ও সামাজিক আলোড়নের পর দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টার দলিল, একটা রোডম্যাপ। রাষ্ট্র কাঠামোর গভীরে যে সমস্যাগুলো জমেছিল গোদামে, সেগুলোকে সমাধানের একটা রূপরেখা বলা যায়। অবশ্যই, এতগুলো ভিন্ন মতের, ভিন্ন আদর্শের রাজনৈতিক শক্তি যখন মৌলিক কিছু সংস্কারের প্রশ্নে এতটা কাছাকাছি আসতে পারে, একমত হতে পারে, সেটাই অনেক বড় অর্জন। তবে আসল পরীক্ষাটা হবে এর বাস্তবায়নে। বিশেষ করে যেসব বিষয়ে ভিন্ন মত আছে সেগুলোর ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা কতটা থাকে সেটাই দেখার বিষয়। ঠিক। আর ভিন্ন মতের বিষয়ে জনগণের ম্যান্ডেট চাওয়ার যে সুযোগ রাখা হয়েছে, সেটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি একটা আস্থা প্রকাশ করে দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। এই সনদে তো অনেকগুলো সংস্কারের কথা বলা হলো: সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, দুর্নীতি দমন, স্থানীয় সরকার, অনেক কিছু। আচ্ছা, যদি ধরে নিই এর মধ্যে যে কোনো একটা সংস্কার সবচেয়ে সফলভাবে এবং দ্রুততার সাথে কার্যকর করা গেল, তাহলে কোন সংস্কারটা সাধারণ নাগরিকের জীবনে সবচেয়ে সরাসরি এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এটা কিন্তু ভাবনার মতো একটা বিষয়। আসলেই ভাবনার বিষয়। প্রতিটি সংস্কারেরই নিজস্ব গুরুত্ব আছে। কোনটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সেটা হয়তো সময়ই বলে দেবে।